দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সরকারের 1 বছর সফলতা ব্যর্থতা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন গোলাম মর্তুজা সেলিম, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং সাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক, নাগরিক ঐক্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, 1 বছর পূর্ণ করল শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 3 দিন পর 8 আগস্ট যাত্রা শুরু করেছিল ডক্টর ইউনূস সরকার। 24 জুলাই গণ অভ্যুত্থানে অজস্র রক্তের দায় থেকে জন্ম নেয়া এই সরকারের কাছে অনেক প্রশ্ন। সেই দায় দেনার হিসেবে কতটা সফল বা ব্যর্থ অন্তর্বর্তী সরকার, এই প্রশ্নের উত্তর জানবো গোলাম মর্তুজা সেলিম। প্রথমে আপনার কাছে যাব। সরকার কোথায় সফল? তারা বলছে সংস্কার, নির্বাচনের মাস ঘোষণা, জুলাই গণ হত্যার বিচার শুরু, মূল্যস্ফীতি কমানো ও রিজার্ভ বৃদ্ধিকে, এগুলোকে তারা অন্যতম সাফল্য হিসেবে দেখছেন। আপনিও কি দেখছেন? ধন্যবাদ যারা দেখছেন এবং আমার সহ আলোচক সহ যারা পরবর্তী সময়ে দেখবেন। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হলো, আমি সে সময় চেষ্টা করেছি এই সরকারের সমালোচনা না করার জন্য। কেননা 16 বছরের যে দুঃশাসন ছিল, আওয়ামী লীগের যে সর্বগ্রাসী অনিয়মের কারণে বাংলাদেশকে যে অবস্থায় চেটেপুটে রেখে গিয়েছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনা, সেখান থেকে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য আমি মনে করেছি এই ইন্টারিম সরকারকে একটা সময় দেওয়া দরকার, তাদেরকে দেখা দরকার। পর্যাপ্ত সময় পেলে হয়তো বা তারা কিছুটা কাজ করতে পারবে। তো এই জায়গা থেকে প্রথম দিকে আমি চেয়েছিলাম তাদের ব্যাপারে সমালোচনা না করার জন্য। তো আবার তাদেরকে ধন্যবাদ জানাতে হয় এ কারণে, যেহেতু একটা ভঙ্গুর অবস্থার মধ্য থেকে তারা এই দায়িত্ব নিয়েছে এই দেশের। ওই সময় আমাদের অর্থনৈতিক অবস্থা আসলে নাজুক ছিল, কিন্তু যখন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রত্যাশার পারদ নিয়ে আমরা তাদেরকে যখন ক্ষমতাসীন করলাম, ইন্ডিয়ান সরকার গভর্নমেন্ট রান করা শুরু করলো, তাদের কাছে আমাদের প্রত্যাশা আপামর জনতা আর কি। অতীতে বিভিন্ন সময়ে পলিটিক্যাল গভর্নমেন্ট গঠিত হয়েছে, এখানে একটা অংশের সমর্থন ছিল, কিন্তু আপনারা খেয়াল করলে দেখে থাকবেন যখনই ইন্টারিম সরকার গঠন করা হলো, এই দেশের আপামর জনতা সবাই তাদেরকে কি করেছে? সমর্থন দিয়েছে। কারণ এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের জন্য তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তারা সেক্ষেত্রে তাদেরকে সাপোর্ট দিয়ে গিয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম কি, আমাদের যে প্রত্যাশার পারদ ছিল সে জায়গাতে তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। যদি আমরা খেয়াল করি দেখবেন যে আপনি যে কথাটা বললেন যে বিগত কয়েক দশকের আলোকে আমাদের রিজার্ভ এখন কিন্তু অনেক বেশি রয়েছে, এটা যেমন সত্য কথা। কিন্তু যদি আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে খেয়াল করি, দেখতে পাবো এই সরকারকে আদৌ এই জুলাই যোদ্ধা যে শহীদ সংখ্যাটা রয়েছে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খরূপে এই তালিকা নির্ধারণ করতে পেরেছে? যারা জীবনকে বাজি রেখে এই পতিত স্বৈরাচারকে দেশ থেকে বাধ্য করলো, তাদের পরিবারকে কি আমরা যথাযথ মর্যাদা দিতে পেরেছি? যারা আহত হয়েছে তাদেরকে আমরা যথাযথ সুচিকিৎসা ব্যবস্থাপনা করতে পেরেছে কি গভর্নমেন্ট সরকার? এটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। আবার একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি মারাত্মক মর্মাহত, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, রাগে ক্ষোভে মাঝে মাঝে চিন্তা করি যে যাদের জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করলাম, এই আওয়ামী লীগ সরকার এই দেশের আপামর ছাত্র জনতা শ্রমিককে হত্যা করলো। যে হত্যার জন্য তারা নিজেরা না দায় স্বীকার করছে, পাশাপাশি এই সরকার তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারছে না। এটা কি হওয়ার কথা ছিল? কেন এই ইন্টারিম সরকার আওয়ামী লীগের যারা এই মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে কেন তারা বিচারের মুখোমুখি করতে পারলো না? এটা নিঃসন্দেহে তাদের একটা বড় ব্যর্থতা। আবার যদি খেয়াল করে থাকবেন যে সংস্কারের কথা বলা হচ্ছে, বিচার সংস্কার এবং নির্বাচন তারা চেয়েছে, ওকে ভালো কথা। সংস্কারের যে আশু বিষয়গুলো হচ্ছে তারা সেটার ফল কি তারা আমরা দৃশ্যমান দেখতে পেয়েছি? তারা বেশ কিছু সংস্কারের জন্য 30টা কমিশন গঠন করেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক দলের সাথে তারা একাধিকবার বৈঠক করেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো, যারা আমাদের এই বিভাগীয় শহরগুলোতে বা ঢাকা শহরে যারা আজকে বোতল কুড়ায়, যেসব ছোট বাচ্চারা, তাদের জন্য আমরা কি পদক্ষেপ নিতে পেরেছি এই সরকার?
আমরা তো চেয়েছিলাম এমন একটা বৈষম্যহীন রাষ্ট্রের রূপরেখা দাঁড় করাবে, এমন এই 1 বছর সময়ের মধ্যে এমন কিছু আশু পদক্ষেপ লোকজন দৃশ্যমান দেখতে চেয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আমাদের তারা প্রত্যাশার পারদের থেকে ঢের ঢের দূরে রয়েছে। তেমন তাদের যেমন অর্থনৈতিক ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে যেমন তাদের সাফল্য রয়েছে, যেমন মুদ্রাস্ফীতি বিগত 3 বছরের থেকে অনেক কমে এসেছে, খাদ্য মুদ্রাস্ফীতিও 14 থেকে 7% নেমে এসেছে। এই সমস্ত উদ্যোগগুলো যেমন পজিটিভ আমাদেরকে আশার বাণী দেখাচ্ছে, কিন্তু আমাদের বাঙালি হিসেবে দৃশ্যমান যে সমস্ত পদক্ষেপগুলো আমরা আশা করেছিলাম সে জায়গাটা আমরা দেখতে পারিনি। জনাব গোলাম মর্তুজা সেলিম, এই যে প্রত্যাশার পারদ, সেটা তারা মানে সেটা কেন আসলে এই যে ব্যর্থতার যে বিষয়গুলো আপনি সামনে নিয়ে আসলেন, এটা কেন হলো, কেন পারলো না সরকার? সেটা তো আমাদেরই প্রশ্ন, যে যাদেরকে এই আর কি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে কি মনে হয় আপনাদের? আপনারা তো অবশ্যই একটা আছে এখানে ধারণা আছে, কেন পারলো না তারা? আমাদের কাছে মনে হয়েছে যে যদি বলি যে তাদের আপনাদের তো প্রতিনিধি ছিল, ছাত্র প্রতিনিধি ছিল এই সরকারে। ছাত্র যারা এখানে প্রতিনিধি বা উপদেষ্টা হিসেবে রয়েছে তারা আন্দোলনে আমাদের সহযোদ্ধা, তারা আমাদের আন্দোলন সহযোগী, তারা কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টির অংশ না। এখানে যাদেরকে নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছে অধিকাংশ জনে বেশ কিছু রাজনৈতিক দলের সুপারিশ ক্রমে এসেছে। ব্যক্তি প্রধান উপদেষ্টার সুপারিশ ক্রমে যেমন কিছু ব্যক্তি উপদেষ্টা পরিষদে জায়গায় পেয়েছেন, পাশাপাশি রাজনৈতিক দলের মতাদর্শের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের পরামর্শের ভিত্তিতে কিন্তু সরকার গভর্নমেন্ট গঠিত হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে তাদের যে সদিচ্ছা দরকার ছিল বা এই অভ্যুত্থানকে অন করে তারা, আমাদের কাছে মনে হয়েছে বা দৃশ্যমান হয়েছে এমনটাই যে এই অভ্যুত্থানকে তারা অন করতে পারে নাই। যদি তারা অভ্যুত্থানকে অন করতে পারতো, এই একটা বছর একটা যথেষ্ট সময় ছিল দৃশ্যমান কিছু কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করা। ধন্যবাদ জনাব গোলাম মর্তুজা সেলিম। সাকিব আনোয়ার, আপনি নিশ্চয়ই শুনছিলেন, অনেকগুলো বিষয় নিয়ে আসছেন গোলাম মর্তুজা বশির। সফলতার কথা তো বলে গেলেন কোন কোন বিষয়ে, পাশাপাশি ব্যর্থতার যে বিষয়গুলো সেগুলো সামনে চলে আসছে। শহীদ পরিবার, ভুক্তভোগী যারা আহত, এদের সুচিকিৎসা, শহীদদের সংখ্যা, পাশাপাশি এই সব কিছুর পিছনে সদিচ্ছা এবং এই সরকার এই আন্দোলন বা গণ অভ্যুত্থানকে অন করতে পারেনি তার যে কথা। আর একটা ব্যর্থতার যে বড় জায়গা যেটা সবাই বলে আসছে, সেটা হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা, মব ভায়োলেন্স, এটা একেবারেই গভর্নমেন্ট করতে পারেনি। তো সব কিছু মিলিয়ে আপনার কাছে জানার তাহলে সফলতা কি আর ব্যর্থতা কি, আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করছেন? জি ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ-আলোচক এবং যারা শুনছেন। প্রত্যাশা যেহেতু অনেক বড় ছিল, এ কারণে প্রাপ্তি মেলাতে গিয়ে আমাদের হতাশাটা আসলে সামনে বেশি চলে আসে। কি অর্জন করেছি তার চেয়েও বড় অনেক কিছু অর্জন করা সম্ভব ছিল, কিন্তু সেটা করতে পারিনি। প্রথম যে জায়গাতে আমরা ধাক্কা খেয়েছি সেটা হলো অভ্যুত্থানের সময় একজন মানুষ আরেকজন মানুষকে চিনে না, পাশে এসে দাঁড়িয়েছে। আমরা তখন তাকে জিজ্ঞেস করে নিই যে সে কোন মতের, সে কোন ধর্মের, সে কোন রাজনৈতিক মতাদর্শের। কেউ এই প্রশ্ন করে নাই। দুজন মানুষ, হাজার মানুষ পাশাপাশি দাঁড়িয়ে লড়াইটা করেছে। ওই যে মুহূর্তটা, ওই মুহূর্তটাকে আমরা ধরে রাখতে পারিনি, এবং এই ধরে রাখতে না পারার ব্যর্থতা আসলে সরকারের। 8 আগস্ট 3 দিন পরে যে সরকারটা গঠিত হয়েছে সেই সরকারের। কারণ হলো এই সময়, এই যে মুহূর্তটাকে আপনি ধরে রাখতে পারতেন যদি আপনি সবাইকে ওন করতেন। তাহলে এই অভ্যুত্থানকে শুরুতেই একটা মেটিকুলাস ডিজাইন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। কোনো একজন বিশেষ ব্যক্তি বা একটা গ্রুপকে যখন সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে যে তাদের মাধ্যমে এই অভ্যুত্থানটা হয়েছে, কোনো একজনকে মাস্টার মাইন্ড হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, তখনই ওই মুহূর্তটাকে আমরা হারিয়ে ফেলেছি। ওই যে মুহূর্তটা একটা স্বপ্নের, একটা কল্পনার যে বিভাজনটা, ওই জায়গাতেই মূল বিভাজনটা শুরু হয়েছে। এখন পর্যন্ত তো অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন মাস্টার মাইন্ড দেখছি। তার মানে অভ্যুত্থানটা যে আসলে জনগণের, এর যে বহুমাত্রিকতা, এইটা আমরা ওখানেই নষ্ট করে দিয়েছি যখন আমরা বলেছি এটা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে হয়েছে, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে, যেখানে এর মূল নেতৃত্বে জনগণ ছিল। সেই জায়গাতে আমরা মাস্টার মাইন্ড খোঁজার চেষ্টা করেছি, এবং শুরুতেই এই কাজটা আসলে সরকারের দিক থেকেই হয়েছে। তাদের উপরে কোনো প্রেশার ছিল কিনা বা কোনো পক্ষ আসলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিনা সেটা সরকার বলতে পারবে, সেটা আমরা জানি না। কিন্তু সরকারের দিক থেকেই এই ভুলটা শুরুতে হয়েছে, যে কারণে আমরা ওই মুহূর্তটাকে যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে অনেক কিছু অর্জন করা সম্ভব ছিল। আরও একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো এটা অভ্যুত্থান নাকি বিপ্লব, এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। কেউ কেউ এটাকে বিপ্লব হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন, পরিষ্কারভাবে এটা একটা অভ্যুত্থান। ফলে একটা অভ্যুত্থানের সরকারের কাছে আপনার যে প্রত্যাশা থাকে
সেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রত্যাশা কিন্তু আপনার একটা বিপ্লবের সরকারের কাছে থাকে। ফলে কেউ কেউ যখন এটাকে বিপ্লব হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তখন এই সরকারের উপর প্রত্যাশাটা অনেক বেড়ে গেছে। আমি সুনির্দিষ্ট করতে পারিনি যে আসলে অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এই সরকারটা যে গঠিত হয়েছে তার কাছে আসলে আমার প্রত্যাশা কি, তার আসলে করণীয় কি, আমরা সুনির্দিষ্ট করতে পারিনি। কখনো এটাকে আমরা কেউ কেউ বিপ্লব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি নিজেদের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করবার জন্য, কখনো কখনো এটা আমরা আবার অভ্যুত্থান বলেছি। ফলে এই সরকারটা অভ্যুত্থানের সরকার, কখনো বিপ্লবের সরকার, এমন একটা জায়গায় চলে এসছে। ওখানে আমার দ্বিতীয় সমস্যাটা আসলে আমরা ক্রিয়েট করেছি। আর গোলাম মুর্তজা সেলিম যেগুলো বলছিলেন সরকারের ব্যর্থতার কথা, গোলাম মুর্তজা সেলিম যে দলকে ওন করেন, যে দলের প্রতিনিধি হিসেবে এখানে আছেন, সেই দলের আহ্বায়ক এই সরকারে আমরা সরকারের 1 বছর আজকের অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় আজকে 1 বছর, 1 বছরের অর্ধেকের বেশি সময় তিনি এই সরকারের অংশ ছিলেন। তার মানে কিছুটা হলে তো আমরা ব্যর্থতার কথা তো এনসিপি, যেহেতু এনসিপি তিনি প্রধান, যদি দলের একটা অংশ হতেন, একজন ব্যক্তি হতেন, কোন একটা পদে থাকতেন, সেটা একটা বিষয় ছিল, তিনি দলের প্রধান। ফলে এই দলকেও তাহলে কিছুটা নিতে হবে, কারণ এই দলের প্রধানও তিনি সরকারের অংশ ছিলেন 6 মাসের বেশি সময়। চিকিৎসার কথা যেটা বলছিলেন সেলিম, জুলাই স্মৃতি ফাউন্ডেশন যার মধ্য দিয়ে এই জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, তাদের চিকিৎসার ব্যবস্থা করার কথা ছিল, এই দলের সম্ভবত উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বা সমন্বয়ক তিনি সাজিস আলম, জি, তিনি এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান ছিলেন সম্ভবত শুরুর দিকে। তাহলে আসলে আমরা ব্যর্থতা দায়টা চাপাবো কার উপরে? আমরা ব্যর্থতার কথা বলছি, গোলাম মুর্তজা সেলিম ব্যর্থতার কথা বলছেন। আপনাকে থামিয়ে দিই, এই উত্তরটা আমি একটু গোলাম মুর্তজা সেলিম আপনার কাছ থেকে নিব। এই যে ব্যর্থতার দায়টা আসলে কার উপর তাহলে দিব? আসলে দেখেন, ব্যর্থতার দায়িত্ব যে প্রতিষ্ঠান বা যে অর্গান কাজ করে, আমরা তো এখানে আলোচনা হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্টের 1 বছর পূর্তিতে তাদের সফলতা ব্যর্থতা। দেখেন সাকিব আনোয়ার বলে গেলেন যে আপনাদের যে আহ্বায়ক উনি সরকারে ছিলেন 6 মাসের মতো, তারপর এই যে জুলাই যে আপনার ফাউন্ডেশন কিংবা সার্জিস আলম যে ছিলেন, এই যে দায়গুলো তাহলে কি তারা না? দেখেন, আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আমাদের পার্টিতে এসেছেন 28শে ফেব্রুয়ারি, তার আগ পর্যন্ত 8ই আগস্ট থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত উনি দায়িত্বে ছিলেন তথ্য মন্ত্রণালয়। এখন ওই ডিউরেশনে আপনি এটা পর্যালোচনা নিতে পারেন যে ওই তার দায়িত্বকালীন সময়ের মধ্যে, ওই সময়ের মধ্যে অবশ্যই আমাদের যেই জায়গাগুলো সংস্কারের উচিত ছিল, দাবিদার ছিল, ওটা অবশ্যই উনি নিতে প্রস্তুত, আমরাও এটা মনে করছি। পাশাপাশি আপনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে কথাটা বলছেন, যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারের দায়িত্বে আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস ইসলাম ছিলেন, ওই সময়কালীন সময়টাতে তাদের যদি দায়িত্ব গাফলতির কারণে কোনো কিছু হয়ে থাকে অবশ্যই সেটা একদম ক্লিয়ার। গোলাম মুর্তজা সেলিম, আমি অন্য বিষয়টি যেতে চাই, সেটা হচ্ছে যে সময় এই সরকার দায়িত্ব নেয় সে সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছিল, তাদের মধ্যে কোনো বিভাজন আমরা দেখতে পাইনি, কিন্তু ধীরে ধীরে এই বিভাজনটা একেবারে দৃশ্যমান হয়েছে। এটা কেন হলো? সরকার কেন পারল না? এখানে যে কথা আসতেছে যে এনসিপি গঠন এবং এই সরকার যে কিংস পার্টি যেটা যে তকমাটা আসতেছে, সেই দায়টাকে আপনারা নেবেন? আসলে এটা বড় একটা হাস্যকর মিডিয়া প্রপাগান্ডা বলে আমি বিশ্বাস করি। কেননা দেখেন, কিংস পার্টি হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া আমরা অতীতে বিএনপি শহীদ জিয়া আর কি পাওয়ার আর কি ক্ষমতা ব্যবহার করে যেভাবে বিএনপিকে প্রতিষ্ঠা করেছে, আমরা কি ক্ষমতাসীন থেকে, দেখেন আমাদের আহ্বায়ক পদত্যাগ করে এসেছেন উপদেষ্টা পরিষদ থেকে, আর আমরা যারা এই এনসিপিতে রয়েছে আমরা কি সরকারের অংশীজন ছিলাম? তাহলে আমরা কিভাবে কিংস পার্টি হচ্ছে? একটা সহজ সরল মনে যদি আমরা ভেবে থাকি, ধারণাটা এই জন্য আসছে সরকারের পক্ষ থেকে ঘোষণাটা আসছিল ওই সময় না। দেখেন, সরকার তো একটা ইন্টারিম সরকার, সরকারের ঘোষণা এক, পলিটিক্যাল পার্টির ঘোষণা আরেক। পলিটিক্যাল পার্টির আলাদা ম্যানিফেস্টো রয়েছে, আইডিওলজি জায়গা রয়েছে, সরকারের ফাংশনের জায়গা আলাদা রয়েছে। এখন যে বা যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে কিংস পার্টির তকমাটা দিচ্ছে, এটা জাস্ট একটা প্রপাগান্ডা বই, অন্য কিছু না। ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা সেলিম। সাকিব আনোয়ার, প্রপাগান্ডা উদ্দেশ্যমূলকভাবে যে প্রপাগান্ডা, যেটা এই হচ্ছে কিংস পার্টি যে তকমা, এই বিষয়ে একটু শুনবো। আমি আগে যে প্রশ্নটা করেছিলেন, আগেরবার যেটা বলছিলাম, ওখানে আমার আরো কিছু বলার ছিল, যাই হোক সেই জায়গাতে পরে আসি। নাহিদ ইসলামের কথা বলছিলেন, এনসিপির আহ্বায়ক, তিনি 25 ফেব্রুয়ারি সম্ভবত পদত্যাগ করে এসছেন, আর 28 ফেব্রুয়ারি সম্ভবত দলটা ঘোষণা করা হচ্ছে। গণমাধ্যমের সূত্রে আমরা আরো 1 মাস আগে থেকেই জানি যে নাহিদ ইসলাম এই দলের প্রধান হচ্ছেন। তো ওই 1 মাসে যদি ধরি যে 25 জানুয়ারি থেকে এটা কনফার্ম হয়েছে যে তিনি দলের প্রধান, তারপরে 1 মাস তো তিনি সরকারে ছিলেন, তার আগে তিনি দল গঠনের কোনো প্রসেসের মধ্যে ছিলেন না, সেটা যদি আমরা মেনে নেই।
দফায় দফায় বৈঠক হচ্ছিল। সে সময় গণমাধ্যমের রিপোর্টগুলো আমরা যদি দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা বৈঠক করছিলেন তাদের পার্টি অফিসে, যে দলের প্রধান কে হবেন, কিভাবে দল গঠন করা হবে, এবং সেখান থেকে গণমাধ্যমে নাহিদ ইসলামকে যে তারা নির্ধারণ করেছেন দলের প্রধান হিসেবে, সে বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এবং তখনও যখন নাহিদ ইসলামকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি পদত্যাগ করবেন বা আপনি নতুন দলের প্রধান হচ্ছেন, তিনি বলেছেন আমার এখন পর্যন্ত ধারণা নাই। এটা কিন্তু 3-4 দিন চলছে। হ্যাঁ, চলেছে। 25 ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেছেন, তার সম্ভবত 3 দিন আগে 22 ফেব্রুয়ারিতেও তিনি বলেছেন যে তিনি এখন পর্যন্ত নিশ্চিত নন যে তিনি আসলে পদত্যাগ করবেন, মানে এই ব্যাপারটা তিনি নিশ্চিত করে বলেননি। এখন আপনি কি মনে করেন যে 25 ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেছেন এবং 28 ফেব্রুয়ারি যে দলটা গঠন হলো, এই 3 দিনের মধ্যে আসলে এই সিদ্ধান্তটা হয়েছে, এটা তো আপনি বলতে পারেন, কিন্তু এটা তো বিশ্বাসযোগ্য কোনো কিছু না। শেখ হাসিনাও বারবার বলেছেন যে জনগণের ভোটে নির্বাচিত সরকার, বারবার কিন্তু উনি এই কথাটা বলতেন, জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সুতরাং আপনি যে কোনো কিছু বলতে পারেন, কিন্তু সেটার বাস্তবতাটা ভিন্ন কিছু হইতে পারে। একটা বিষয় হলো শুধুমাত্র নাহিদ ইসলামের কথা কেন আসছে, আরো 2 জন প্রতিনিধি এখনো ছাত্র প্রতিনিধি। এখন আপনি বলতে পারেন যে তারা তো কখনোই জাতীয় নাগরিক কমিটি কিংবা জাতীয় নাগরিক পার্টির সদস্য ছিলেন না, নাহিদ ইসলামও ছিলেন না। আবার যে এপিএস, পিও, বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি তারা গেছেন কোথা থেকে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গেছেন। তো ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি হয়েছে, সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি হয়েছে, তো বিষয়গুলো পরিষ্কার। আর আপনি যেটা একটা প্রশ্ন করলেন যে কিংস পার্টি, ওভাবে যদি আমরা নাও বলি, তারপরে একটা বিষয় তো আছে যেটা প্রধান উপদেষ্টা কিন্তু রাগঢাক করেন নাই। পরিষ্কারভাবে উনি একটা বিদেশি গণমাধ্যমে বলেছিলেন যে ছাত্রদেরকে আমি বলেছি তোমাদের একটা দল গঠন করা দরকার। কেন? কারণ হলো যে তোমরা যদি দল গঠন না করো, তাহলে অতীতে যারা ছিল তারা আবার রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে এবং তারা আবার মানে নতুন করে আবার ফ্যাসিবাদ বলেন, স্বৈরাচারী কাঠামো বলেন, সেটা আবার তৈরি করবে। তার মানে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের উপরে এই সরকারের প্রধান উপদেষ্টার ভরসা নাই। প্রধান উপদেষ্টা তাদেরকে উপদেষ্টা হিসেবে উপদেশ দিচ্ছেন তোমরা পার্টি ফর্ম করো, এবং তারপর ছাত্ররা গিয়ে পার্টি ফর্ম করছে। তার মানে পার্টি ফর্মের মূল প্রসেসটা তো শুরু হলো অ্যাজ পার প্রধান উপদেষ্টার বক্তব্য, যে তিনি বললেন জন্যই আসলে এনসিপি গঠিত হলো। তাহলে আলটিমেটলি প্রধান উপদেষ্টা সরকারের প্রধান, আবার ওই সরকারের 2 জন আছেন তাদের এখনো, আবার সেই সরকারে ওই মুহূর্তে যখন উপদেষ্টা দিলেন তাদেরকে, সেই মুহূর্তে ওই দলের যিনি প্রধান হিসেবে তিনি অলরেডি সরকারে, আর আসলে দরকার নাই। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো সরকারে ছিলেন, পরে আসতেন, আগে জানতেন না পরে জানতেন, এই যে রাগ ঢাকের যে বিষয়গুলো, এগুলো কেন হলো আসলে? ওই যে আপনাকে একটা বয়ান তৈরি করতে হবে। তো পলিটিক্সে বয়ান তৈরি তো একটা বিষয়, মানে রেটরিক আপনি তৈরি করবেন। এখন যদি ধরেন তখনই থেকেই পরিষ্কার থাকতো বা নাহিদ ইসলাম বলতেন হ্যাঁ আমি কিছুদিন পরে পদত্যাগ করবো, তারপর এনসিপিতে জয়েন করবো, তাহলে আজকে দাঁড়িয়ে গোলাম মুর্তজা সেলিমের জন্য এটা ডিফেন্ড করাটা কঠিন হইতো। এখন আমরা বিশ্বাস কতটুকু করি বা না করি সেটা ভিন্ন আলোচনা, কিন্তু অন্তত বক্তব্য হিসেবে তো সেটাকে সামনে আনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করেছেন 25 ফেব্রুয়ারি, তারপর 28 ফেব্রুয়ারিতে তিনি দলের প্রধান হয়েছেন। ধন্যবাদ জনাব সাকিব আনোয়ার। গোলাম মুর্তজা সেলিম, আপনাদের যে রাজনৈতিক দল, সেই মানে পার্টি, পলিটিক্যাল পার্টি, তার রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় আপনাদের যে শীর্ষ 5 নেতাকে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টা ছিল এরকম, আপনাদের কি মনে হয়েছে আসলে বিষয়টি কি ছিল? আসলে দেখেন, আপনারা তো দেখেছেন, কারণ এটা তো খুব আলোচিত এখন একদম পুরো, যে খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশের মিডিয়াগুলো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আর কি স্বৈরাচার আমলে এক রকমের আচরণ করত, এর পরবর্তী সময়ে কিছুটা তারা কিছু রাজনৈতিক দলের সাথে লেজুর ভিত্তিক করার চেষ্টা করছে। পরবর্তী সময়ে যারা এই অভ্যুত্থানের মহানায়ক বা অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট, এদেরকে ভিন্ন ডাইমেনশনে জাতির কাছে উপস্থাপন করার একটা নগ্ন প্রতিক্রিয়া আমি মনে করছি। দেখেন, প্রথমে আমরা মিডিয়ার মাধ্যমে কি জানতে পেলাম যে পিটার হাসির সাথে কক্সবাজারে আমাদের জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতৃবৃন্দ বৈঠকে মিলিত হয়েছে, কিন্তু পরক্ষণে কি জানা গেল, মিডিয়ার মাধ্যমে যে তথ্য এসেছে সেটার সাথে এটা কোনো যোগসূত্র নেই। ইভেন কি পিটার হাস শুধু বাংলাদেশ না, এই উপমহাদেশ ওই সময়ে নেই। তাহলে এটা তো এই দৃশ্যপট তো প্রতীয়মান সুস্পষ্ট যে শুধুমাত্র জাতির সামনে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে আর কি খারাপভাবে উপস্থাপন করার জন্য মূলত এই জাতীয় মিডিয়া নিউজগুলো করা হয়েছে। এখন কথা হচ্ছে, এর পূর্বে যদি আপনারা খেয়াল করে থাকেন, 3 তারিখে আমরা শহীদ মিনার, যেখান থেকে আমরা 1 দফার ঘোষণা দিয়েছিলাম, সেখানে আমাদের ইশতেহার ঘোষণা ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি। তার আগে আমরা গোটা জুলাই মাসব্যাপী আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়েছি
মাইলস্টোন দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু ওই দুর্ঘটনার কারণে আমরা 5টা জেলায় যেতে পারিনি, যেহেতু এটা আমাদের পূর্ব নির্ধারিত গোটা দেশব্যাপী আমাদের সফর হয়েছে জুলাই মাস কেন্দ্রিক। পরবর্তী সময়ে যখন 3 তারিখের পরে কর্মসূচি, তো ওইভাবে 5 তারিখের কর্মসূচি যেহেতু সরকার ঘোষিত কর্মসূচি ছিল, তো এই যে দীর্ঘদিনের লং জার্নি, যেহেতু তারা গোটা দেশব্যাপী চষে বেরিয়েছেন, গ্রাম থেকে গ্রামান্তরে গিয়েছেন, প্রান্তিক মানুষের সাথে কথা বলেছেন, প্রত্যেকটি যে সমস্ত সভা সমাবেশগুলো ছিল সেখানে তারা অংশগ্রহণ করেছেন। স্বভাবতই মানব জীবনে একটু ক্লান্তিবোধ বলে একটা কথা আছে, তো এই জায়গা থেকে তাদের কাছে মনে হয়েছে 3 তারিখে যেহেতু জাতীয় আমাদের দলীয় কর্মসূচি শেষ, 5 তারিখ যেহেতু রাষ্ট্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাদের কাছে মনে হচ্ছে এই ক্লান্তি থেকে অবসাদ দূর করার জন্য সেখানে তারা গিয়েছেন। পরবর্তী সময়ে যখন এটা আমাদের কাছে এভাবে হলো, আসলে ভিন্ন আঙ্গিকে যখন এসেছে, পরবর্তী সময়ে আমাদের পার্টির থেকে তাদেরকে তো শোকজ করা যায়, সবকিছু তো দৃশ্যমান। এক্স্যাক্টলি। এবং তাদের যে আপনাদের দুজনের শীর্ষ নেতা যে উত্তর জবাব ছিল সেটা এরকমই ছিল যে ক্লান্তি দূরের যে বিষয়, সেটা আমি উল্লেখ করতে চাই না, কিন্তু এই জবাবে কি আপনি মনে করেন যে এনসিপি সন্তুষ্ট আপনারা? না, যেহেতু এটা আমাদের পলিটিক্যাল ব্যুরো রয়েছে, আমরা এই উত্তরটা আবার মানে আপনার কাছ থেকে শুনবো। দর্শক, এই মুহূর্তে নিচে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে, গোলাম মুর্তজা সেলিম, তাকে আমি থামিয়ে দিয়েছিলাম। আসলে তাদের যে শীর্ষ সারির দুই নেতা যে উত্তর দিয়েছেন কক্সবাজারের বিষয়ে, এতে করে তারা কি মানে এনসিপিকে সন্তুষ্ট কিনা, এই উত্তর আসলে দেখেন, এনসিপির যাত্রাটা কিন্তু ভাই যেভাবে বলছিল বিপ্লব বা গণ অভ্যুত্থান যাই বলি না কেন, এর পরবর্তী সময় যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে মূলত এই দলটি গঠন করা হয়েছে। আমরা যদি খেয়াল করে থাকি, গত 53 বছরে বাংলাদেশে কিন্তু যত প্রকার গণতন্ত্রের কথাই বলি না কেন, কোনো দলই গণতন্ত্রের, আমরা শুধু পরিবারতন্ত্র ছাড়া কোনো গণতন্ত্রে আমরা চর্চা দেখতে পাই নাই। যদি আপনি এই দৃষ্টিতে খেয়াল করে থাকেন, যখন তারা কক্সবাজারে তারা ঘুরতে গেল বা তাদের অবকাশের যেভাবে বলি না কেন, যখন তারা সেখানে উপস্থিত ছিল, এই বিষয়টা যখন আমাদের সামনে এলো, তারা কিন্তু খেয়াল করে দেখবেন তারা প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনে বা হাসিনা বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, শুধু দেশ না বিদেশে তাদের একটা পরিচিতি রয়েছে। তো এই জায়গা থেকে আমরা চাচ্ছি যে বাংলাদেশে এমন একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেটা বাংলাদেশে আগামী দিনে অন্যান্য রাজনৈতিক দলসমূহের কাছে দৃষ্টান্ত। সেই জায়গা থেকে যখন এই বিষয়টা আমাদের কাছে পার্টির কাছে দৃষ্টিগোচর হয়েছে, সাথে সাথে কিন্তু পার্টি তাদেরকে কী করেছে, শোকজ করেছে, এবং এই শোকজ পরবর্তী সময় তারা শোকজের জবাব দিয়েছে। এইটা তাদের কাছে মনোপুত হয়েছে কি হয় নাই, যেহেতু তাদেরকে অফিসিয়ালি শোকজ করা হয়েছে, এটা অফিসিয়ালি পার্টির যে আমাদের হায়ার অথরিটি রয়েছে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। গোলাম মুর্তজা সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ, মানে যেহেতু আপনাদের দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। কিন্তু এও কথা আসছে আপনাদের এটাকে ঘিরে যে আমরা আগের যে পলিটিক্যাল পার্টি, এখনকার পলিটিক্যাল পার্টি যারাই বলেন পার্টি কোনো নেতা কোনো পার্টির এগেনস্টে কোনো কাজ করলে আমরা শুধু নোটিশ পর্যন্ত সীমাবদ্ধ দেখছি, আজ পর্যন্ত কোনো শাস্তি আমরা দেখিনি, সেটা দৃষ্টান্ত কি হবে? অবশ্যই আপনি খেয়াল করলে দেখবেন যে বিগত সময়ে যে মোহাম্মদপুরে একটা মব হয়েছিল, সেখানে আমাদের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আন্দোলনের অগ্রসেনানী আব্দুল হান্নান মাসুদ গিয়েছিল, পরবর্তী সময়ে কিন্তু আমরা তাকেও শোকজ করেছি। তাহলে দেখেন যে যারা এই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, যারা জীবনের মায়াকে ত্যাগ করে সম্মুখে নেতৃত্ব দিয়েছে, আমি শেষ করি, সিনিয়র নেতৃবৃন্দ হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু আমাদের পার্টির রুলস অনুযায়ী তাদেরকে আমরা ছাড় দিচ্ছি না। তাদেরকে অফিসিয়াল যে ডেকোরাম সেটা মেনটেন করা হচ্ছে, সেটা যদি সন্তোষজনক হয় পার্টির যে বডি রয়েছে তারা লোকে ব্যবস্থা নিচ্ছে। কাউকে কিন্তু বিন্দুমাত্র তার আর কি পদাধীন থাকা অবস্থায় অন্য কোনো নৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করছে না। ধন্যবাদ গোলাম মুর্তজা সেলিম। সাকিব আনোয়ার, আপনি বলছিলেন বিরোধীতে আপনার সময় একটু কম হয়ে গেছে বলার, আমি একটু শুনবো আসলে। আচ্ছা, ধন্যবাদ। এই কক্সবাজার বিষয় নিয়ে আমরা আমি একটু বলি, সবগুলো মিলেই কিছু কথা আসলে বাকি আছে। গোলাম মুর্তজা সেলিম যেটা বলছিলেন, যেভাবে শুরু করছিলেন যে অভ্যুত্থানের মহানায়কদের বিতর্কিত করবার জন্য, অভ্যুত্থানের পক্ষের শক্তির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, এই যে শব্দগুলো না, অভ্যুত্থানের মহানায়ক, অভ্যুত্থানের পক্ষের শক্তি, হাসিনার একটা পক্ষের শক্তির একটা মেশিন ছিল আওয়ামী লীগের, মেশিনের এই পাশ দিয়ে রাজাকার যদি ঢুকাই দেন, ওই পাশ দিয়ে আপনার স্বাধীনতার পক্ষের শক্তি বের হবে। আবার আপনি যত বড় মানে মুক্তিযোদ্ধাই হন না কেন, আপনি যদি আওয়ামী লীগকে সমর্থন না করেন তাহলে আপনি বিপক্ষের শক্তি। এই আরেকটা মেশিন, আপনি ওই একটা নির্দিষ্ট জায়গা আছে, আগের একটা কমিটি ছিল, এখন একটা পার্টি আছে, আপনি ওইখানে যখন যাবেন তখন আপনি
চেতনাটা ধারণ করেন। এখন অবশ্যই এটা স্পিরিট, আগে ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এখনকার হচ্ছে জুলাই স্পিরিট। আপনি জুলাই স্পিরিট ধারণ করেন। এই যে শব্দগুলো, এই শব্দগুলো মূল বিভাজন তৈরি করেছে। কেন অন্য পার্টির কেউ কি আপনার ওই অভ্যুত্থানের মহানায়ক ছিল না? আপনি কি তাহলে আওয়ামী লীগের সাথে এনসিপি মিলাতে যাচ্ছেন? না, আমি মেলানোর কথা বলছি না, বলছি তখন একটা মেশিন ছিল, এখন একটা মেশিন আছে। আমি দল হিসেবে মেলাচ্ছি না, মেশিনটা আসলে সেম, মেশিনের পদ্ধতিগত বিষয়টা আসলে সেম। এই বিভাজনের যে জায়গাটা এখান থেকে শুরু হয়। মানে আপনি যদি অভ্যুত্থানের মহানায়ক হিসেবে কাউকে কাউকে বলেন এবং তারা একটা পার্টি ওন করে, তাহলে বাকিরা যে অভ্যুত্থানে তারা যে জীবন দিল, তারা যে ত্যাগ স্বীকার করলো, সেগুলোকে আপনি তখন আসলে আর ওন করছেন না। এটাই আসলে বিভাজনটা শুরু করে। আরেকটা বিষয় হলো ওই যে আপনি যেটা বলছিলেন যে শোকজ আব্দুল হান্নান মাসুদের, মানে মাসুদকে শোকজ করা হয়েছিল, তিনি কি কজ শো করেছিলেন তার ভুল হয়ে গেছে, ভাই মাপ চাই। আচ্ছা, মাফ করে দিলেন আপনি, দলগতভাবে আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু ওই যে যাদেরকে, যে দুষ্কৃতিকারীদেরকে তিনি থানায় থেকে ছাড়িয়ে আনতে গেলেন, তাদের যে বিচার হলো না, তাদেরকে যে আপনি থানা থেকে ছাড়িয়ে আনতে পারলেন আপনার ক্ষমতার অপব্যবহার করে, সেটার ব্যাপারে আপনি কিছু করেছেন। ফলে এই যে শোকজ আপনি করেন, আপনি কজ যাই শো করেন না পরে, সেটা নিয়ে আসলে আলটিমেটলি কিছু হয় না। সেটা আমরা হাসিনার আমলেও দেখেছি, অন্যান্য রাজনৈতিক দলে দেখেছি, অন্যান্য রাজনৈতিক দলে সেম প্র্যাকটিসই আছে, সেটাও মানছি। কিন্তু বিষয় হলো তাহলে আপনাকে বলতে হবে আমিও ভাই গতানুগতিক রাজনীতি করার জন্য আসছি। আপনি পলিটিক্যাল রেটরিক দাঁড় করাবেন যে আমি নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এসব কথা তাহলে ভাই আর বললেন না, যদি আপনি গতানুগতিক ওই রাজনীতির মধ্যেই থাকেন। আর মব ভায়োলেন্সের কথা আপনি শুরুতে বলছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের। দেখেন, মব ভায়োলেন্সের 32 নম্বরের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। হাসনাত আব্দুল্লাহ, এনসিপির একজন শীর্ষ নেতা, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এমনকি সরকারে থাকা একজন উপদেষ্টা, তিনি এখনো সরকারে আছেন, তিনিও বলেছেন যে উৎসব হবে বা এই ধরনের কিছু একটা তিনি ফেসবুকে জানান দিয়েছেন। এবং বিকেল থেকে আপনার এই ফেসবুক পোস্টগুলো দেওয়া হচ্ছিল। হাসনাত আব্দুল্লাহ নিজে আহ্বান জানিয়েছেন যে চলো আমরা আজকে গিয়ে 32 নম্বর ভাঙবো। ওই সময় আপনি ঠেকান নাই, ওই সময় আপনি ঠেকান নাই। এবং এর পরের 3 দিনে কিন্তু দেশে 35টা জেলায় একই রকম ভাবে মব ভায়োলেন্স হয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে জায়গাটা, এই জায়গাটাও কারো কারো দ্বারা তৈরি হয়েছে এবং সরকার সেই জায়গাতে কোনো ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে অবস্থা। আমি একটু বলি, সেটা হচ্ছে গতকাল গাজীপুরে যে ঘটনা ঘটলো, আসাদুজ্জামান তুহিন আমাদের সহকর্মী সাংবাদিক, তাকে যেভাবে হত্যা করা হলো, এবং গাজীপুরে ওই জেলাতেই আরেকজন সাংবাদিক আমাদের সব আনোয়ার হোসেন, তাকে যেভাবে মব করে তার হাত পা থেততে দেওয়া হলো, এই যে বিষয়গুলো হচ্ছে না, তো কোনো সমাধান হচ্ছে না। এখন চলছে বিষয়টা হলো ওই যে ওখান থেকে যে বিষয়গুলো শুরু হয়ে গেছে না, এটাকে আপনি এখন আর থামাইতে পারতেছেন না, সরকার এখন আর থামাতে পারছে না। কারণ সরকার শুরুর দিকে এই বিষয়গুলোকে তো নিজেই ইন্ধন দিয়েছে, সে তো ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করেছে। আপনার সিটি কর্পোরেশন থেকে আপনি বুলডোজার সাপ্লাই করেছেন, তুমি এটা ভাঙো, সরকার এগুলো সাপ্লাই করেছে। ফলে এখন সরকার আর এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। এখনকার সরকার কিন্তু অত্যন্ত খুব মানে শান্তিতে থাকা একটা সরকার, যত অর্জন সব সরকারের, আর যত দায় সব রাজনৈতিক দলের। যেগুলো খারাপ যা কিছু ঘটে এই রাষ্ট্রে, এখন যা ঘটছে, এর দায় সরকারকে নিতে হবে না, ওটা আপনি রাজনৈতিক দলের উপর দিয়ে দিতে পারবেন। আর একটা কথা একটু বলি, মুর্তজা সেলিম বলছিলেন পরিবারতন্ত্রের কথা। এই যে জুলাই পদযাত্রা যে হয়েছে, এর বেশ কয়েকটা অনুষ্ঠানে আমি এটা সরাসরি নিজে দেখি নাই, আমি এরকম একটা টকশোতে ছিলাম, সেখানে আমার সমালোচক যিনি ছিলেন তার কাছে তথ্যটা পেলাম এবং পরবর্তীতে আমি আবার দেখলাম একটু মিলিয়ে। এনসিপি আহ্বায়কের বাবা অনেকগুলো প্রোগ্রামে নাকি গেস্ট ছিলেন। পরে আমি আবার দেখলাম, আমি দুটো দেখেছি, আরও নাকি বেশ কয়েকটা প্রোগ্রামে তিনি গেস্ট ছিলেন। আমি জানি না তিনি এনসিপির কোন পদে আছেন, এবং এনসিপি কোনো পদে থাকে না, খুব শীর্ষ পদে থাকবার কথা নন, তাহলে আমরা জানতাম। ফলে পরিবারতন্ত্র থেকে আমরা আদৌ বের হয়ে আসতে পারছি কিনা নতুন এই বন্দোবস্তে, সেটাও আসলে যথেষ্ট প্রশ্ন। আর একটা কথা হলো 5 আগস্টে আমি বাদ দিলাম, মানে ওই যেগুলো প্রোপাগান্ডা, মিডিয়া প্রোপাগান্ডা হয়েছে নানান ধরনের, যে পিটার হাস আছেন, এই সেগুলো বাদ। 5 আগস্ট ভাই, 5 আগস্ট আপনি 4 আগস্টেই তো গেছেন, বা 4 আগস্ট আপনি ডিসিশন নিয়েছেন আপনি যাবেন। ভাই 4 আগস্ট রাতে কত মানুষ মারা গেছে। 5 আগস্ট সকালবেলা আপনি যখন এয়ারপোর্ট থেকে বিমানে চড়ছেন, ওই সময় 1 বছর আগে আপনাদের আহ্বানে, মানলাম আপনারাই তো মহানায়ক, তাহলে আপনাদের ডাকে কত মানুষ রাস্তায় এসে ওই দিন সকালবেলা মারা গেছে আপনি হিসাব করেন। আপনি সেই দিন সকালবেলা আপনি প্রমোদ ভ্রমণের জন্য চলে যাচ্ছেন, যে আপনি টায়ার্ড হয়ে গেছেন। ভাই ওই মানুষগুলো তো টায়ার্ডের কথা বলতে পারতো, কারণ 1.5 মাস ধরে তো অভ্যুত্থান চলছিল, আন্দোলন চলছিল, ওরা তো টায়ার্ডের কথা বলে নাই। ওরা বলে নাই জন্যই সকালবেলা আমরা ভাঙতে পেরেছিলাম। ওই দিন আমরা কারফিউ ভেঙে যে ঢুকলাম ঢাকার দিকে, যেই কারণে হাসিনাকে পালাতে হলো, ওই সকালবেলাই তো না। তো ওই সকালবেলা আপনি চলে যাচ্ছেন প্রমোদ ভ্রমণের জন্য। ভাই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পিটারাস বাদ দেন, আপনি কোনো ধরনের ষড়যন্ত্র তত্ত্ব এগুলো সব বাদ দেন, আপনি কেন যাবেন ওই দিনই, কেন যাবেন?
ধন্যবাদ। উত্তর আসলে এটা হইতে পারে না। আপনি যে কজই শো করেন না কেন, এবং এগুলো সবকিছুই যে আসলে মানে আপনার কি বলবো প্রি প্ল্যান একটা নাটক, সেটা আমি বলি একটু সালাউদ্দিন সিফাত দপ্তর সম্পাদক আমার খুবই ক্লোজ একজন ছোট ভাই, আমি অত্যন্ত স্নেহ করি। সালাউদ্দিন সিফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই দিনের পর থেকে দফায় দফায় তাদেরকে ডিফেন্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। তিনি এক দপ্তর সম্পাদক, তার স্বাক্ষরিত মানে প্যাডে তার স্বাক্ষরেই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আপনি কি এক্সপেক্ট করতে পারেন বলেন? ধন্যবাদ সাকিব আনোয়ার। গোলাম মুর্তজা সেলিম, নির্বাচন রোডম্যাপ দেয়া হয়েছে বলছে, এটা নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো বলছে, বিশেষ করে বড় পলিটিক্যাল পার্টি বিএনপি থেকে বলছে যে এই রোডম্যাপ জেনে কেউ খুশি নন। আপনারা খুশি তো? আচ্ছা, আপনার ওখানে যাওয়ার আগে ভাইয়ের কিছু বিষয়ে একটু কথা বলা দরকার প্রয়োজন। আমি একদম শেষ দিকে আমাদের অনুষ্ঠানের এমনি আপনার বিরুদ্ধে অভিযোগ ওনার যে আপনার সময় বেশি না, আমরা তো সময় বেশি নেওয়ারই হকদার, উনি তো স্বীকারই করেছেন। দেখেন ভাই যেটা বললেন যে এনসিপির জুলাই পদযাত্রাতে এনসিপির আহ্বায়কের পিতা কোনো বেশ কয়েকটা প্রোগ্রামে গেস্ট হিসেবে ছিলেন, আমার মনে হচ্ছে ভাইয়ের এখানে তথ্যগত ভুল রয়েছে। এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে আমাদের এনসিপির পদধারী ব্যতীত অন্যকে এখানে অতিথি হওয়ার সুযোগ ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখেন ঘটনাটা কিন্তু বেশ আগের না, গাজীপুরের ঘটনাটা 2 দিনও এখনো হয় নাই। ভাইরা কি পরিমাণ গণতন্ত্রে বিশ্বাসী, কি পরিমাণ সহিষ্ণু, যে এটা দৃশ্যমান। প্রত্যেকটা মিডিয়া এসেছে যে গাজীপুরের সাংবাদিকের কারা, এই সাংবাদিক নিহতের ঘটনায় কারা নির্যাতন করেছে। ভাই কিন্তু একবারও আর কি সজ্ঞানে হোক বা অবচেতন মনে হোক ওই রাজনৈতিক দলের কর্মীদের নাম নিতে কুণ্ঠাবোধ করলো। এটা খুবই অবাক করা বিষয় যে 5 আগস্ট পরবর্তী সময়েও যদি আপনি এখনো যদি দোষীকে দোষী বলতে নাই পারেন, আবার আপনি নিজের একটা এই স্বৈরাচার পতন আন্দোলনের অন্যতম একজন সহযোদ্ধা, তাহলে এই আন্দোলন করে লাভটা হলো কি, অ্যাচিভমেন্টটা কি আমাদের? আরেকটা বিষয় ভাই খুব খেয়াল করে বললেন, দেখেন একটা খেলায় 11 জন বা 15 জন যাই অংশগ্রহণ করে না কেন, এখানে কিন্তু একজন টিম লিডার থেকে থাকে। অবশ্যই খেলোয়াড় কে কি খেললো তার থেকে সবচেয়ে যখন জয়ী হয় তখন কিন্তু অধিনায়ককে প্রাধান্য দেওয়া হয়। ইতিহাস কিন্তু তাই বলে। যেহেতু এই জুলাই আমরা স্বীকার করি এখানে ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল, বিগত 16 বছর সময়ে যারা এই ফ্যাসিস্টের বিরোধী ছিল প্রত্যেকেরই, যারা এখানে অংশগ্রহণ তাদেরকে আমরা তাদের যে অবদান সেটাকে আমরা স্বীকার করছি। কিন্তু যাদের নেতৃত্ব হয়েছে তাদের সেটাকে তো আপনি যদি স্বীকার না করেন তাহলে এটা আপনার মধ্যে পুনরায় আওয়ামী লীগের মতো সে একই হীনমন্যতার বহিঃপ্রকাশ বলে আমি মনে করছি। এখন কথায় আসি আপনার রোডম্যাপ নিয়ে। দেখেন নিঃসন্দেহে এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরে তাদের যে ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন, দেশে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য অবশ্যই নির্বাচন দরকার বলে আমরা মনে করছি। তবে আমার কাছে মনে হয়েছে অতীতে স্বাধীন পরবর্তী সময় থেকে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যেভাবে নির্বাচন হয়েছে এর ক্ষোভের বহিঃপ্রকাশ দরুন কিন্তু এই 5 আগস্ট সংগঠিত হয়েছে। এখন পুনরায় যদি এই অতীতের নিয়মাবলী অক্ষুণ্ণ রেখে যদি আবার সেম নির্বাচনের আয়োজন করা হয় তাহলে দেখা যাবে যে 90 পরবর্তী 24 হয়েছে। আবার এই যদি আমরা সংস্কার করতে সরকার ব্যর্থ হয়, আশঙ্কা করছেন যে সেই নির্বাচনটা ওইরকমই হবে না? আমি আশঙ্কা করছি যে পরিমাণ যথাযথ সংস্কার হওয়া দরকার ছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে, যেটা দাবিদার ছিল, সংস্কার অত্যাবশ্যক ছিল, ওই পরিমাণ সংস্কার আর কি দৃশ্যমান আমাদের দেখাতে ব্যর্থ হয়েছে ইন্টারিম সরকার। ধন্যবাদ সাকিব আনোয়ার। এই নির্বাচন তারিখ ঘোষণা আর পাশাপাশি আর কিছু বিষয় নিশ্চয়ই আপনি বলবেন। না, খুব বেশি কিছু বলবো না। 1 মিনিটে শেষ করতে হবে। আপনাদের সেটা হলো যে মুক্তিযুদ্ধের ইতিহাস, 71 মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছিল। পুরো কৃতিত্বটা মানে জনগণের কাছ থেকে, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে, আরো অনেকে কাজ করেছেন যারা, তাদের কাছ থেকে নিয়ে কোনো একজন বা একক গোষ্ঠীকে বা কোনো একটা দলকে দেবার জন্য দিতে গিয়েই আসলে মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস সেখান থেকে আসলে আমরা জানা থেকে আমরা আসলে বঞ্চিত হয়েছি। আর নির্বাচনের বিষয় একটু বলি। নির্বাচন তো আপনাকে নির্বাচনে তো যাইতে হবে। আপনি গণতান্ত্রিক রূপান্তরের জন্য তো নির্বাচন লাগবে। আপনি তো ধরেন এই যে ঐকমত্য কমিশন এখন যেভাবে কাজ করছে, প্রত্যেকটা বিষয় নিয়ে সরকার তো, আপনি গণতন্ত্র কি, আপনি জনগণের কাছে যাইতে হবে, জনগণের মতামত আপনাকে নিতে হবে। আপনি কিভাবে নেবেন? জনগণের প্রতিনিধিত্ব মাধ্যমে তো নেবেন, তাই না? প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি গিয়ে আপনি তো জিজ্ঞাসা করতে পারবেন না যে সরকারের এই সিদ্ধান্তে আপনি একমত, আংশিক একমত নাকি আপনি একমত নন। এটা তো আপনি জিজ্ঞেস করতে পারবেন। এরপর জিজ্ঞেস আচ্ছা আপনি যদি একমত হন তাহলে এটা কোন পদ্ধতিতে চান, সেটা তো জিজ্ঞেস করতে পারবেন না প্রত্যেক ব্যক্তির কাছে গিয়ে। আপনার জনগণের প্রতিনিধি। সুষ্ঠু নির্বাচন কি সম্ভব নাকি সরকার দিয়ে? সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব জায়গায় হাত দেওয়া দরকার ছিল শুরু থেকে, সেসব জায়গায় সরকার হাত দেয় নাই সেভাবে। যেমন পুলিশে হাত দেওয়া দরকার ছিল, এখন আস্তে আস্তে কাজ করা শুরু করেছে বলে আমরা দেখছি কিছুটা। এই সময়ের মধ্যে কি সম্ভব? হ্যাঁ, যদি এখন থেকে তারা সত্যিকার অর্থে মিন করে। এখন যা প্রশাসন কিন্তু সব জায়গায়
আওয়ামী লীগের লোকজন যারা তারা এখনো সেসব জায়গায় আছে, তাহলে এই কথাটা তো বড় আকার আসতেছে। আসতেছে। এখন কথা হলো যে সরকার, এখানে তো দায়িত্ব সরকারকেই নিতে হবে। এই জায়গাগুলোকে তো আপনার কাজ ঠিক করতে হবে তো সরকারকেই। তবে সরকার যদি চায় তাহলে এটা 7 দিনের মধ্যেও করে ফেলা সম্ভব। সরকার যদি চায়, অ্যাগ্রেসিভ যদি হয় যে আমি করব, তাহলে এটা 7 দিনের মধ্যে করা সম্ভব। মানে সরকারের এই পক্ষে কারণে সম্ভব। আমরা মনে করি যে এখন থেকে ফেব্রুয়ারি কথা বলা হয়েছে, তো ফেব্রুয়ারির মধ্যে যথেষ্ট সময় আছে। যদি এখন থেকেও সে চেষ্টা করে, সে করতে পারবে। আর একটা কথা একটু বলি, নির্বাচনটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা দেশের ভেতর এবং দেশের বাইরে থেকে আছে। বিভিন্ন রাজনৈতিক দলও নানানভাবে করছে। যেহেতু আমার সাথে এনসিপির একজন আছেন, এই ধরনের অভিযোগ আসছে এবং আজকে এই ধরনের একটা উদাহরণ এই কারণে বলি, অন্য দলের কথা আজকে না বলি, একজন যেহেতু আছেন এনসিপির ওই একজনের কথা আসলো, আব্দুল হান্নান মাসুদ। কিছুদিন আগে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ঘটার পর, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনার পর তিনি বললেন যেই সরকার একটা জেলায় একটা রাজনৈতিক দলকে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার 64 জেলায় নির্বাচন করবে, নির্বাচনের দরকার নেই। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।